প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা আমার, এর আগে আমি যে ভিডিওটি করেছিলাম তা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আমাদের নেত্রীর উদ্দেশ্যে বলেছিলাম তিনি যেন এই পরিস্থিতিগুলো বিবেচনা করে দেশে তাড়াতাড়ি ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি যাতে গ্রহণ করেন। আজকে আমার ভিডিওর শিরোনাম হচ্ছে বাংলাদেশ তুমি কার। তো আজকের বিষয় শুরু করার আগে বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক করে মন্তব্য দিয়ে এবং বিশেষ করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সঙ্গে থাকবেন। হয়তো আমি প্রতিদিন আপনাদের চাহিদা মতো বা একজন প্রফেশনাল ইউটিউবারের মতো আমি ভিডিও করতে পারি না, মাঝে মাঝে করব, মাঝে মাঝে করি, কারণ আমি ঠিক প্রফেশনাল হিসেবে এটাকে নিই না এবং এর পেছনে কোনো আর্থিক উদ্দেশ্য আমার নেই। দেশের এই সংকটজনক সময়ে অন্য কোনোভাবে তো দেশকে সার্ভিস দিতে পারবো না, কাজেই দুটো কথার মধ্য দিয়ে এই চ্যানেলের মধ্য দিয়ে যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারি দেশকে রক্ষা করবার জন্য এবং অপশক্তির হাত থেকে দেশটাকে আবার সুন্দরভাবে তুলে নিয়ে এসে যে আকাঙ্ক্ষিত যে আমাদের সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার কাজ আত্মনিয়োগ করতে পারেন। কিন্তু সর্বাগ্যে আমাদেরকে যেটা করতে হবে, সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে এই অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করা, তার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা এবং ব্যবস্থা গ্রহণ করা যে কীভাবে কী করলে আমরা আমাদের দেশটাকে উদ্ধার করতে পারবো, রক্ষা করতে পারবো। বন্ধুরা আমার, আমি যে আজকে শিরোনাম দিয়েছি বাংলাদেশ তুমি কার, অর্থাৎ আজকে যে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি, সে বাংলাদেশ আর আমাদের নেই, কারোরই নেই। আইনসঙ্গতভাবে বলতে গেলেও এই দেশ এখন আর বাঙালির অধিকারে নেই, আমাদের অধিকারে নেই। আমাদের যে সার্বভৌমত্ব স্বাধীনতা, যা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা লাভ করেছিলাম, অর্জন করেছিলাম, প্রকৃতপক্ষে বাংলাদেশের সেই সার্বভৌমত্ব হারিয়ে গেছে। কীভাবে হারিয়েছে সেই কথাগুলোই আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরব, কারণ দেশবাসীর এটা জানার প্রয়োজন আছে। এগুলো যদি দেশবাসীকে উদ্বুদ্ধ করে তাহলে একটা বড় কাজ হবে। যদি তারা উদ্বুদ্ধ হয়, যদি সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে এসে এই অপশক্তিকে বিতাড়িত করে দেশটাকে আবার গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে পারেন, সেটা একটা অনেক বড় কাজ হবে। তাই আপনাদের সামনে সে কথাগুলো তুলে ধরছি। তাহলে দেখুন, কদিন আগে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে গিয়েছিলেন। তার আগের সমস্ত ঘটনা আপনারা জানেন। তারেক রহমান সরকার এখন বাংলাদেশের ক্ষমতায় আছেন। কিভাবে তিনি ক্ষমতায় এসেছেন তা আপনারা জানেন। অনেকে আশা করছিল যে তারেক রহমানের প্রথম বিদেশ সফরটা কোন দেশ থেকে আরম্ভ হবে, সেটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে নিতে হবে, যাতে যে সম্মান বাংলাদেশ হারিয়েছে অবৈধ ইউনূস সরকারের আমলে, তার একটা পরিষ্কার চলার পথ তারেক রহমান সরকার যাতে করতে পারে, আবিষ্কার করে সেই পথে প্রথমেই পা রাখতে পারে, সে স্টেপে, সেই সিঁড়িতে
ওঠার পথটা যাতে প্রথমে তিনি শুরু করতে পারেন। কিন্তু আমরা কি দেখলাম, তিনি চীনে গেলেন। চীনে গেলেন, এটা কি তিনি ভেবেছেন যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, যা এখনও জনগণ সম্পূর্ণরূপে জানে না, না জানলেও বিভিন্ন মিডিয়া সূত্রে যেটা প্রকাশিত হয়েছে তা কিন্তু আজ সারা পৃথিবীর মানুষই জানে। পরিষ্কারভাবে বলতে হয় যে বাংলাদেশ আজকে ওই চুক্তির মধ্য দিয়ে আমেরিকার উপনিবেশে পরিণত হয়েছে। কারণ আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ সরকার কোনো দেশের কাছ থেকে কোনো কিছুই আমদানি করতে পারবে না। যদি গম আনতে হয়, যদি চাল আনতে হয়, যদি তেল আনতে হয় বিদেশ থেকে, যেগুলো আমাদের আমদানি নির্ভর, আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ সরকার সেটা করতে পারবে না। তাহলে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের চাহিদা পূরণের জন্য, আমাদের কিছু কেনার জন্য, ক্রয় করার জন্য কোন দেশ থেকে ক্রয় করবো, কী আনবো, সেটা আমেরিকার সঙ্গে কেন তাদের পারমিশন কেন নিতে হবে, তাদের অনুমতি কেন নিতে হবে? অনুমতি এই জন্য নিতে হচ্ছে এখন যে ইউনূস সরকার সে অঙ্গীকার করে আমেরিকার সঙ্গে চুক্তি সম্পাদন করেছেন, অর্থাৎ তাদের সে চুক্তি বলে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। সেই চুক্তি বলবৎ থাকতে তাকে বাইপাস করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে গিয়েছেন। চীনে গিয়ে আবার চীনের সঙ্গে অনেকগুলো সম্পাদন করছেন, চুক্তি সম্পাদন করেছেন। শোনা যাচ্ছে যে তিস্তা প্রকল্পে অনেক টাকা পাওয়া যাবে, চীন সেটা ইনভেস্ট করবে। আর মংলা পোর্ট, যেটা সেকেন্ড পোর্ট অফ বাংলাদেশ, চিটাগাংয়ের পরে যার গুরুত্ব, সেই পোর্টটা চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে চিটাগাং পোর্ট আগে আমেরিকার কাছে চলে গেছে, মংলা পোর্টে চীনের কাছে দেওয়া হয়ে গেল। এটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, দেশের মানুষ জেনেছে, সারা পৃথিবী জেনেছে। আচ্ছা, এখন আমার জনগণ, আমার দেশের মানুষ আপনারাই বিচার করুন যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও যে আমেরিকার পারমিশন ছাড়া বাংলাদেশ সরকার কিছুই করতে পারবে না, তাহলে চীনের সঙ্গে যে চুক্তিটা করলো, মংলা পোর্টটা দিল, বা অন্যান্য যে সমস্ত বাণিজ্য চুক্তি হোক বা উন্নয়ন চুক্তি হোক, যেটা করলো সেটা কি আমেরিকার পারমিশন নেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তারেক রহমানের সিদ্ধান্তে নিশ্চয়ই আমেরিকা অত্যন্ত অসন্তুষ্ট হবে এবং তারা এই চীনার সফরকে, চীনার সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক তারেক রহমান সরকার স্থাপন করতে যাচ্ছে, সেই বিষয়ে আমেরিকা বাধা হয়ে দাঁড়াবে। এবং সে বাধা হয়তো যেভাবে হোক না কেন, সেটা ইন্ডিয়ার তরফ থেকে আসুক বা আমেরিকার তরফ থেকে আসুক, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তা না হলে এই কদিন আগে, এই 3 দিন আগে চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে ঘোষণা করলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না। আচ্ছা, আমার দেশবাসী এবং যারা চিন্তাশীল মানুষ, যারা একটু লেখাপড়া জানেন, রাজনীতি নিয়ে চিন্তা করেন, বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে, তারা একবার ভেবে দেখবেন কি চীন কে, তার এই কথা বলার ক্ষমতা কে দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না? চীন কেন সেটা বলবে? যদি বলতে হয় বাংলাদেশ সরকার বলবে, বাংলাদেশের জনগণ বলবে যে বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ আমরা সহ্য করব না। দেশটা কি চীনের নাকি চীনের বাবার? যে চীন ঘোষণা করবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, তাহলে দেশটা কি চীনের হয়ে গেছে? কি জানি, গোপনে গোপনে ইউনূসই বা কী করে গেছেন, আবার তারেক রহমান সাহেবই বা কী করছে? এই বিষয়টা দেশবাসীর কাছে স্পষ্ট দরকার
তাহলে আমেরিকার কাছে একবার সার্বভৌমত্ব বিক্রি, আবার চীনের কাছে সার্বভৌমত্ব বিক্রি। সেই জন্যে আমি বলতে বাধ্য হয়েছি আমার শিরোনামে, বাংলাদেশ তুমি কার। প্রকৃতপক্ষে বাংলাদেশ কি এই 18 কোটি বাঙালির আছে? এই 18 কোটি বাঙালি কি স্বাধীনতা ভোগ করেন, সার্বভৌমত্ব ভোগ করেন, নাকি এই 18 কোটি জনগণ চীন আর আমেরিকার তাবেদারে পরিণত হচ্ছে এবং চীন আমেরিকা বাফার রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ, যার জন্যে তাদের যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। চীন যখন এই কথা বলল, আমেরিকা কিছু একটা বলেছে নিশ্চয়ই গোপন গোপনে, যার জন্য চীনের কথা বলেছে, আমেরিকাকে ঠেট দিক বা ইন্ডিয়াকে ঠেট দিক চীনের দিয়েছে। তার ঠিক পরবর্তীতে দেখা গেল আমেরিকাকে খুশি করার জন্য বাংলাদেশ সরকার উঠে পড়ে লেগেছে এবং এই বছরে প্রথমবারের মতো কোনো বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস বাংলাদেশ সংসদের সাউথ প্লাজায় অনুষ্ঠিত করা হয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদে সাউথ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশ সংসদের জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ সাহেব এবং লিডার অব দ্য অপোজিশন জামাত ইসলামের যিনি আমির আছেন তিনি, আরও অনেক গণ্যমান্য তারা এই আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছে। তাহলে আবার যখন চীনের স্বাধীনতা দিবস আসবে, জাতীয় সংসদে কি সেটা অনুষ্ঠিত হবে? বাংলাদেশ সরকার কি চীনের স্বাধীনতা দিবসও জাতীয় সংসদে অনুষ্ঠিত করবে? কারণ বাংলাদেশের স্বাধীনতা যদি, সার্বভৌমত্ব যদি আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়, আমেরিকা যার ফলে তাদের স্বাধীনতা দিবস পালন করলো, চীনের কাছে তো বিক্রি হয়ে গেছে। কারণ চীন কীভাবে বললো না যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা সহ্য করবে না, তাহলে চীনটা বাংলাদেশের। তো চীনও তো চাইতে পারে তার স্বাধীনতা দিবস সাউথ প্লাজা অনুষ্ঠিত হোক জাতীয় সংসদে, নিশ্চয়ই সেটাও করা হবে। এরপর যদি পাকিস্তান বলে এই আগামী আগস্টে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস আসছে, পাকিস্তান যদি বলে যে আমাদের স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজা অনুষ্ঠিত করব, সেটাকে অস্বীকার করতে বাংলাদেশের কাছে দেব না। কারণ পাকিস্তানের বাপ তো আমেরিকা, আবার চায়নাও পাকিস্তানের 2 বাপ নিয়ে চলে সুযোগ সুবিধা মতো। কাজে বাপ যখন পেয়েছে, বাপের অংশীদারিত্ব কিছু তো পাকিস্তানও পাবে। পাকিস্তানকে কথা বলতে পারে যে আমরা স্বাধীনতা 14 আগস্ট বাংলাদেশ সংসদ উদযাপন করব। আবার ঠিক 14 তারিখে পরেই আসবে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রতিবেশী দেশ তারাও হয়তো বলতে পারে বাংলাদেশ সরকার, ভাই একটু আয়োজন করেন, আমরা এবারের আমাদের স্বাধীনতা দিবসটা 15 আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজায় অনুষ্ঠান করি। কি হাস্যস্কর ব্যাপার, কি আজব ব্যাপার, অদ্ভুত ব্যাপার। যারা একটুখানি বোঝেন স্বাধীনতার গুরুত্ব, সার্বভৌমত্বের গুরুত্ব, তারা কি ভাবছে? হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না, দুঃখ রাখার জায়গা নেই যে দেশ আজকে কোথায় উপস্থিত হয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের যিনি স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জানাজা ঢাকার বুকে হয় নেই। আজকে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, 69 গণ আন্দোলনের সর্বাধিনায়ক বলতে গেলে তোফায়েল আহমদ, তার জানাজাটা অনুষ্ঠিত হলো না। জাতীয় সংসদে যেটা সবসময় সমস্ত এমপির হয়ে আসছে, আগের বিএনপির আমল হয়েছে, আওয়ামী লীগের আমল হয়েছে, কোনোবারই কোনো কিছুর ব্যত্যয় ঘটে নাই। আওয়ামী লীগের আমলে অনেক বিএনপির সাংসদ মারা গেছেন, তাদের জানাজা হয়েছে সংসদ প্রাঙ্গণে।
আবার বিএনপি আমলে আওয়ামী লীগের যদি কোনো নেতা মারা গেছে, তারও জানাজা হয়েছে সংসদ প্রাঙ্গণে। আর এবার তোফায়েল আহমদ, যার অবদান পরিমাপ করা যায় না বাংলাদেশ স্বাধীনতার জন্যে, অপরিসীম অবদান যার, তার জানাজা শহীদ মিনারে হয়নি, সংসদ প্রাঙ্গণে হয়নি। আর জানাজা হলো কার? কোথাকার কোনো এক জঙ্গি, নামহীন, গোত্রহীন, পরিচয়হীন, সেই সাবামা হাদুই, তার মতো একটা জঙ্গির জানাজা হয়েছে সংসদ প্রাঙ্গণে। তাহলে কি বাংলাদেশ সে স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে? কারা আজকে বাংলাদেশ চালাচ্ছে? কারা যে চালাচ্ছে, কারা আজকে বাংলাদেশে পথে প্রান্তরে প্রকাশ্যে অস্ত্রাতে ঘুরে বেড়াচ্ছে? প্রতিদিন মানুষ খুন হচ্ছে, আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হচ্ছে। একটু বিরোধী দলের গন্ধ পেলেই তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, জেলখানায় ঢোকানো হচ্ছে, বাড়ি ঘরে লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, সংখ্যালঘু এলাকায় তাদের ঘর বাড়ি সারা হচ্ছে, প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, হিন্দু যদি বাঁচতে চাও বাংলা ছেড়ে চলে যাও, হিন্দুরা সব ভারতে চলে যাও, রাম মন্দির করতে দেওয়া হচ্ছে না। প্রায় যাই হোক, হিন্দুরা একটু সংবদ্ধ হয়ে এটা প্রোটেস্ট করেছে, আন্তর্জাতিক মহলে এটা নাড়াচাড়া হয়েছে বলে হয়তো হিন্দুরা একটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বা রক্ষা পেয়ে গেলেন। কিন্তু গোপনে চোরাগুপ্তভাবে কিন্তু অত্যাচার নির্যাতন চলছে। আর সর্বব্যাপী আজকে এই হুজুরদের, জামাতিদের, মাদ্রাসা শিক্ষকদের, মসজিদের ইমামদের তাণ্ডব পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন শিশু ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, এবং যারা ধরা পড়ছে তারা সবাই সমাজের দ্বারা ধার্মিক বলে পরিচিত, যারা ওয়াজ মাহফিল করে, মসজিদে যারা ইমামতি করে, ধরা পড়ছে তারাই। দেশ কোথায় গেল? কারা দেশ চলে? তারা দেশে কি পিতামাতা আছে? নাই। দেশের আজকে পিতামাতা নেই, দেশের কোনো গার্ডিয়ান নেই। দেশের আদর্শ, নীতি, মূল্যবোধ, স্বাধীনতা, প্রশাসন যন্ত্র, বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে গেছে। তাই বন্ধুগণ, সবার উদ্দেশ্যে বলছি, প্রশ্ন রেখেছি আজকের এই ভিডিওটুকুতে। কেন প্রশ্ন রেখেছি সে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রকৃতপক্ষে আমার শিরোনাম অত্যন্ত কারেক্ট হয়েছে, যে বাংলাদেশ তুমি কার। এই প্রশ্নটা রেখে আমি আজকে আমার এই ভিডিও এখানে শেষ করছি। অত্যন্ত কষ্টের সঙ্গে শেষ করছি বন্ধুরা, জানি আপনারাও কষ্ট পাবেন। তবে এর প্রতিরোধ করার জন্য, প্রতিকারের জন্য সবাইকে আমি বলছি যে যেখানে আসেন, যেভাবে পারেন জনমত গঠন করুন, সংগঠিত হন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এত কষ্টের, এত স্বপ্নের বাংলাদেশকে আমরা এইভাবে বিদেশের হাতে তুলে দিতে পারি না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।